শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর ঋতুপর্ণা। আমাদের এ পক্ষের বিষয় পথ। আজ আমরা 31তম পর্ব নিয়ে আপনাদের সাথে। বন্ধুরা, আগামীকাল 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 80তম মহাপ্রয়াণ দিবস। থাকছে রেডিও জংশনের তরফ থেকে এক গুচ্ছ অনুষ্ঠান। হ্যাঁ, কাল সকাল থেকেই চোখ রাখুন আমাদের ফেসবুক গ্রুপে। আপনাদের জন্য রয়েছে আমাদের একাধিক অনুষ্ঠান। সঙ্গে রয়েছেন বিদিশা শেখর হাজরা, জানিয়েছেন শুভ সন্ধ্যা। রয়েছেন মীনাক্ষী দাস, নমস্কার, শুভ সন্ধ্যা, এসে গেছি। রয়েছেন আলপনা চ্যাটার্জি, রীতা চ্যাটার্জি, শ্রীহরি জানা, অঞ্জলি সেনগুপ্ত, তানজিলাল সিদ্দিকী, রাজনারায়ণ ভট্টাচার্য, গোপা সরকার, আছেন সৌমেন্দ্রনাথ জানা। আরেকটা কথা, আমাদের টিম রেডিও জংশনের নবনির্মিত কমিটি, আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপে দেখেছেন তারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, যারা দেখেননি এখনও পর্যন্ত তাদেরকে জানাই। টিম রেডিও জংশনের সভাপতি মাননীয় শ্রী তপন কুমার গোস্বামী, সহ সভাপতি মাননীয় শ্রী সৌমেন্দ্রনাথ জানা, সম্পাদক চঞ্চল চৌধুরী, সহ সম্পাদিকা বিদিশা শেখর হাজরা এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব রাহা এবং সত্যব্রত দত্ত। সঙ্গে আছেন লীনা গাঙ্গুলি, সুপর্ণা গাঙ্গুলি, অরূপ মণ্ডল। আমরা চলে যাব আপনাদের চিঠি নিয়ে, আপনাদের চিঠির পাতায়। প্রথম চিঠি পাঠিয়েছেন চৈতালি মণ্ডল, গ্রাম ডাকঘর দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743370 থেকে। প্রিয় পত্রালি, পথেই আমরা কাঁদি হাসি, পথেই আমরা ভালোবাসি। দুটি বর্ণের ছোট্ট শব্দ পথ, কিন্তু অর্থের ব্যাপ্তি তার বিভিন্ন ও বৈচিত্র্য। যেমন পথকে ভালোবেসে ঘর ছাড়ে ভব ঘুরে, চাই বৈচিত্র্যময় জীবন। ফাঁকা মাঠের ভিতর দিয়ে ঘাস ওঠা পায়ে চলা পথে হাঁটতে আমার বেশ লাগে। গোধূলির অস্তর আগে বহু দূরে আকাশ মাটির সঙ্গে মিতালি পাতিয়ে সৃষ্টি করে দিগন্ত রেখা। ইচ্ছে করে ওই পথ ধরে হাঁটতে হাঁটতে হারিয়ে যাই দিগন্তে, কিন্তু কোথায় যে ওরা মিলেছে তার খোঁজ আজও পায়নি। বেদুইন সম্প্রদায়ের সংসার তো পথে পথেই। কখনো নদীবক্ষে ভাসমান তরণীতে ঘরকন্যা করছে মেয়েরা, কভু গ্রামে গঞ্জে ঝোলায় করে ফেরি করছে গাছগাছড়ার শিকড় মাদুলি, কারো ঝাঁপিতে সাপ, বাঁশি বাজিয়ে খেলা দেখাচ্ছে রুজির উদ্দেশ্যে। মায়েদের ঝোলায় অদ্ভুতভাবে বাহিত হচ্ছে শিশু। পথেই যে ওদের প্রেম, পথেই পরিণয়, পথেই ঘর বাঁধা, পথেই সংসার যাপন। পথহারা পথিক খুঁজে নেয় গন্তব্যের সঠিক পথ। আবার কেউ বা ক্ষুণ্ণিবৃত্তির চেষ্টায় পথ হারায়, ঠাঁই হয় অন্ধকার জগতে। সৌভাগ্যক্রমে কেউ ফেরে আপন বৃত্তে, কিন্তু অনেকেরই ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে থাকে, আর হয় না ফেরা। সুপথের অছিলা তাকে করে বিপদগামী। নগরের পথে কত না বৈচিত্র্য, ফুটপাতের পথে কেউ পাতে সংসার। আরামে সুখনিদ্রাতে মগ্ন এই পথেই। জনাকীর্ণ পথে বয়সের ভারে নুব্জ কোনো মাকে দেখি ভিক্ষাপাত্র হাতে। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের ছাপ তার সর্বাঙ্গে। আর সদা সুখে সদানন্দে পথেই থাকেন যারা,
রোদ বৃষ্টি কোনো কিছুকেই তোয়াক্কা না করে যেন সদা প্রহরারত। সেই পথেই রাজারানীদের আমার সেলাম। তাদের পাগল বা পাগলি বলতে লজ্জা পাই, একমাত্র তারাই যথার্থ পথপ্রেমিক। পথ হারানোর বার্তা নিয়ে চিঠি পাঠিয়েছিলেন চৈতালি মণ্ডল, গ্রাম ডাকঘর, দয়াপুর থানা, সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743370 থেকে। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। এবারের চিঠিটি পাঠিয়েছেন মায়া চক্রবর্তী, লিচু বাগান, খড়দহ, কলকাতা 700116 থেকে। প্রিয় পত্রালী, যাত্রাপথের আনন্দগান গেয়ে পথে পা রাখে চিরপথিক। একবার বাহির হইয়া পড়িলে একটা চলিবার পথ থাকেই। যে পথে মানুষ চিরকাল চলিয়া আসিয়াছে তাহা বন্ধুর, বিচিত্র, সীমাহীন, ক্ষয় করা যায়। পথে মুক্তি, অজানাকে জানা, অদেখাকে দেখা, অপরিচিতের সঙ্গে পরিচিত হওয়া, কত রাজপথ, জনপথ, বনপথ পেরিয়ে সুদূরে পাড়ি দেওয়ার রোমাঞ্চ। গতি জীবন। মনের মাঝে যখন মন খারাপের দিস্তা, ঘরে মেলে না শান্তি, বেরিয়ে পড়লেই পায়ের তলায় রাস্তা জেগে ওঠে। একদিন ফিরতে হয় ঘরে। ঘর আর পথ দুটোর মিলনেই জীবন চলমান। বয়স পশ্চিমে হেলতেই মন যা চায় তাই ধরা দিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অমূল্য গ্রন্থরাজি ও কথামৃত গ্রন্থটি মন জুড়ালো। পড়তে শুরু করলাম। স্থানীয় সারদা সংঘে যোগদান করে আধ্যাত্মিক পরিবেশে আলোচনা, পাঠ, সমবেত ভক্তি সঙ্গীতে অন্য লোকে পাড়ি দিতাম সপ্তাহের একটি দিনের কয়েক ঘন্টা। মাঝে মাঝে সন্ন্যাসীদের আমন্ত্রণ জানানো হতো। তাদের পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা ও নম্র আচরণে পরম প্রাপ্তিতে মন ভরত। তারা যেন আলোকবর্তিকা হাতে আমাদের সঠিক পথের নির্দেশ দিতেন। ভক্তি, শিক্ষা, সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে বয়সের চোখ রাঙানিতে নির্ভয় হলাম। নিরক্ষর ঠাকুরের জ্ঞান ভাণ্ডার ও মা সারদার অতুলনীয় চরিত্র মুগ্ধ ও অনুপ্রাণিত করল। উদ্বোধনের গ্রাহক হলাম। আমার রচিত কয়েকটি কবিতা ছাপায় ঠাকুর ও মার আশীর্বাদ যেন মাথায় বর্ষিত হলো। সঠিক পদার্পণ করে আমি তৃপ্ত, শান্ত। চিঠিটি পাঠিয়েছিলেন মায়া চক্রবর্তী, লিচু বাগান, খড়দহ, কলকাতা 700116 থেকে। এর পরের চিঠি লিখেছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। ওগো মোদ মিষ্টি পত্রালি,
জানো তো, এই পথেই জীবন, পথেই মরণ আমাদের। সবকিছু পথের বুকেই। আমাদের জন্ম থেকে মৃত্যু, এই যে বিশাল পথ পরিক্রমা, এর মধ্যে লুকিয়ে আছে আমাদের হাসি, কান্না, আনন্দ, দুঃখ, সবকিছুই। সঠিক পথ যেমন একজন মানুষকে জীবনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিতে পারে, তেমনি আবার সেই পথের ব্যবহার যদি ভুল হয় তবে তার পরিণামও হয় ভয়ঙ্কর। জীবন পথে চলতে গিয়ে অনেক মানুষকেই বন্ধুর পথ পেরিয়ে যেতে হয়। চলার পথ সবসময় সুগম নাও হতে পারে, কিন্তু সমস্ত প্রতিকূলতাকে জয় করে সঠিক পথে সঠিক লক্ষ্যে পৌঁছনোই মানুষের ধর্ম। পথে চলতে গিয়ে অনেক মানুষের সঙ্গেই পরিচয় হয়েছে। কালের নিয়মে তারা অনেকেই আজ স্মৃতির অন্তরালে, কিন্তু কিছু কিছু মানুষ চিরকাল মনের গভীরে জায়গা করে নেয়। এমনি এক শীতের সকালে ট্রেনে যেতে যেতে আমার সঙ্গী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ট্রেনে প্রচণ্ড ভিড়, বসার কোনো জায়গা নেই, আমি দিশেহারা। আমার সামনেই বসে এক তরুণ দম্পতি, অবাঙালি। ভাষা সমস্যা থাকলেও তরুণটি উঠে গিয়ে ইশারায় আমাদের বসতে বলল। সঙ্গীটিকে সুস্থ করতে একটি চকলেট দরকার। ভিড়ের কারণে আমার ব্যাগ অনেকটা দূরে, যদিও তার মধ্যে ওষুধপত্র, চকলেট, জল সবই আছে। হঠাৎ দেখি তরুণীটি আমার সমস্যাটা বুঝে তার ব্যাগ থেকে একটা চকলেট বের করে দিল, এগিয়ে দিল জল। ক্ষণিকের পরিচিত সেই তরুণ দম্পতির কথা আজও ভুলিনি। ভালো থেকো পত্রালী, তোমার চলার পথ সুগম হোক। লিখেছিলেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মুকুল রঞ্জন চক্রবর্তী, কাহিনী কাঞ্চনতলা, বাদু, কলকাতা 128 থেকে। বন্ধু বড়ে শুনি আজ, কতদিন তোকে চোখে দেখিনি। আশা করি ভালো আছিস। জীবন পথে যদি অসীম মহতের কোনো ছবি আসে, ওটাই আমাদের অর্জন। মনে পড়ে নিয়াজ, তোর মায়ের পাকস্থলিতে ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তার বলেছিলেন কিচ্ছু করার নেই, আল্লাহকে ডাকো। আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজোর দিনে তুই তোর মায়ের নামে পুজো দিতে এসেছিলি। মনে আছে, মনে আছে জ্যাঠামশাই তোর পুজোর রেকাবিটা টান মেরে ছুঁড়ে ফেলেছিলেন চরম ঘৃণা ভরে। তুই কাঁদতে কাঁদতে চলে গেলি নিয়াজ। আমি প্রতিবাদ করেছিলাম, জ্যাঠামশাই জ্যাঠামশাই আপনিই তো বলতেন আমরা যেখানে মানুষকে ভালোবাসি সেখানেই ঈশ্বরকে উপলব্ধি করি। জ্যাঠামশাই রাগে খড়ম খুলে আমার কপালে সজোরে আঘাত করলেন। রক্ত স্রোতে আমার মুখ ঢেকে গেল। সেই দিন প্রথম দেখলাম আমার অনুসুয়া মা লজ্জার ঘোমটা খুলে আমার ক্ষতস্থানে হাত রেখে চিৎকার করে বললেন, বলুন বলুন, ধর্মের জন্য মানুষ না মানুষের জন্য ধর্ম? জ্যাঠামশাই বাকরুদ্ধ হয়ে শুধু থর থর করে কাঁপতে লাগলেন। রাতে মায়ের কোলে শুয়ে উচ্চারণ করেছিলাম, মা তোমার তো জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, শুধু তুমি কল্যাণের প্রতিমা, তুমি আমার ভারতবর্ষ। কিছুদিন পরে জ্যাঠামশাইয়ের ধমনী ফুটো হয়ে গেলে দ্রুত রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছিল। জ্যাঠামশাইয়ের রক্তের সঙ্গে তোর রক্তের গ্রুপ মেলাতে তুই সরাসরি তার শরীরে রক্ত দিলি। ওই অবস্থাতেই জ্যাঠামশাই তোর হাত ধরে হাউ হাউ করে কেঁদে নিজের পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন। একদিন শুনলাম তুই সুফি দলে নাম লিখিয়েছিস মানুষের কাছে হৃদয়বত্তার শাশ্বত মাধুরী বিলাবি বলে। অনেক দিন তোকে চোখে দেখিনি রে। আমার ভীষণ ইচ্ছা করে ভারত পরিক্রমায় শুধুই ভালোবাসার কথা বলি। ভালোবাসা আজ আয়ুহীন গোলাপের পাপড়ির মতো খসে খসে পড়ছে। কোথায় গেলি নিয়াজ? নিয়াজ,
আজ চারদিকে শূন্যতার মাঝে কণ্ঠ ছেড়ে পূর্ণতার গান গাইব নিয়াজ। ইতি তোর ভারত বন্ধু মুকুল রঞ্জন। লিখেছিলেন মুকুল রঞ্জন চক্রবর্তী। কাহিনী কাঞ্চনতলা বাদু, কলকাতা 128 থেকে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেভাবে সে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেখানে সে। ভারতবর্ষ সূর্যের এক নাম। এবারের চিঠিটি পাঠিয়েছেন রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, দাসনগর, হাওড়া 711113 থেকে। জীবনপথের মিতালি পত্রালি। পথ শব্দটি খুব ছোট, এতে দুটো বর্ণ আছে, কিন্তু এর ব্যাপ্তি বিশাল। বিশেষ করে এই মহাবিশ্বের শ্রেষ্ঠ জীব মানুষের জীবনের সঙ্গে পথের নিবিড় সম্পর্ক। গুরুজনেরা বলেছেন, জীবনের পথ কুসুমাস্তীর্ণ নয়, চড়াই উতরাই উত্থান পতন থাকবে, একথা একেবারে সত্য। মানুষ এই জীবন পথে সঠিকভাবে সত্যের পথিক হয়ে অবলম্বন করলে জীবনে অন্তত শান্তিতে থাকতে পারে। এই পথ চলতে আমাদের সব সময় ধৈর্য, বিশ্বাস এবং মনের দৃঢ় আত্মবিশ্বাস রাখতে হয়। পত্রালি, তোমাকে আমার জীবনের একটা ঘটনার কথা বলছি। আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার 1 সপ্তাহ আগে আমাদের বাড়িতে ডাকাতি হয় এবং আমার জেঠুকে প্রায় অর্ধমৃত অবস্থায় রেখে যায়। সে সময় বাড়ির পরিবেশে পরীক্ষা দেওয়ার মানসিকতা ছিল না। আমার স্বর্গত পিতা আমাকে বলেছিলেন, তোমার লক্ষ্যপথে স্থির থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে, আত্মবিশ্বাস রাখো। বাবার আশীর্বাদে ও মঙ্গলময় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের চরণে অরণ করে সফল হই। আবার কলেজের 3য় বর্ষের ফাইনাল পরীক্ষার সময় আমার সেজ বোনের হঠাৎই মস্তিষ্ক বিকৃতি দেখা দিল। বাবা মা চিন্তায় অস্থির। আমি একজন মাস্টারমশাইয়ের বাড়িতে থেকে পরীক্ষা দিই। মাস 3 সময় লাগে বোনের স্বাভাবিক হতে। বাবা মা অসীম ধৈর্য নিয়ে বোনকে সুস্থ করে তোলেন। বাবা মায়ের কথা মেনে নিজের লক্ষ্যে পথ পরিক্রমা করতে করতে কর্মক্ষেত্রে প্রবেশ করি এবং সংসার জীবনেও শ্বশুর বাড়ির লোকের কথার পাহাড় অতিক্রম করে নিজের 2 মেয়েকে সৎপথে প্রকৃত মানুষ গড়ে তোলার কাজে দৃঢ় প্রতিজ্ঞ আছি। তাই আমার মনে হয় আমাদের পথ চলায় বাধা বিপত্তি, ঝড় ঝঞ্ঝা আসবে, কিন্তু লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়াই জীবন। এই প্রসঙ্গে আমার কবিগুরুর সেই বিখ্যাত গানটি গাইতে ইচ্ছে করছে। আমার এই পথ চাওয়াতেই আনন্দ। সকলের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে লেখার ইতি টানছি। চিঠিটি পাঠিয়েছিলেন রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, দাসনগর, হাওড়া 711113 থেকে। লীনা গাঙ্গুলি লিখছেন, চলে এলাম অনুষ্ঠানে। রাজনারায়ণ ভট্টাচার্য বলেছেন, শুভ সন্ধ্যা। তপন কুমার গোস্বামী আছেন অঞ্জলি সেনগুপ্ত, আছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। রানী ভবানী মিশ্র বলছেন, এসে গেছি কিন্তু একটু অসুবিধা হচ্ছে শুনতে। মাধবী বিশ্বাস পতাকাদি বলছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে বসলাম, পথ চেয়ে বসে রইলাম। সমীর সরকার বলছেন, এই পথ যদি না শেষ হয়। রীতা চ্যাটার্জি বলছেন, চিঠির সঙ্গে গানটিও খুব ভালো লাগলো। মুকুল রঞ্জন চক্রবর্তী বলছেন, থেবড়ে বসে পড়েছি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, দয়াপুরের চৈতালি দি দিগন্তের পথ দেখে, ভারী সুন্দর শব্দে শব্দে মনোরম চিঠি লেখে।
তার সাথে আমরা সবাই যাযাবরের গান শুনি, পথ চলতে চলতে আমরা 22শে শ্রাবণ গুনি। তানজিলাল সিদ্দিকী, তানজিলাল কাকু, আগামীকাল আমাদের 22শে শ্রাবণের পত্রালির বিশেষ পর্বে আপনাকে চাই, আপনার এরকম ছোট ছোট ছড়া চাই, রাবীন্দ্রিক ছড়া। অরূপ মণ্ডল লিখছেন, পথ আমাদের চিরকালের চিরদিনের সাথী, সেই পথ ধরেই হাঁটি আমরা সকাল বিকাল রাতি। বাহ। বরুণ ভট্টাচার্য লিখছেন, পত্রালিতে উপস্থিত সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তানজিলাল সিদ্দিকী লিখছেন, মায়াদি খুব সুন্দর লিখলেন, অভিনন্দন শুভেচ্ছা। কাশীনাথ মণ্ডল লিখছেন, শুভ সন্ধ্যা, রেডিও জংশন পরিবারের সকলকে শুভেচ্ছা জানাই, সঙ্গে আছি থাকবো, এই পর্বে লেখার সময় পাইনি, 22শে শ্রাবণ বিশেষ অনুষ্ঠান করার জন্য রেডিও জংশনকে অভিনন্দন। কাশীনাথবাবু অবশ্যই থাকবেন আগামীকাল আমাদের 22শে শ্রাবণের বিশেষ পর্বে। শিখা দাস লিখছেন, শুভ সন্ধ্যা, এসে গিয়েছি, সবাইকে শুভেচ্ছা জানাই। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, মায়া চক্রবর্তী মায়ের মায়ায় মিশিয়ে দিলেন। মাধবী বিশ্বাস পতাকা দিয়ে লিখছেন, মুকুল রঞ্জনবাবু জুত করে বসে পড়েছেন, মানে থেবড়ে। আচ্ছা, আশিস চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দাদা লিখছেন, শ্রীমতী মায়া চক্রবর্তীর চিঠিতে সেই পরম পথের দিশা, তারপর এই ভবসাগর গান আমাকে আমার রামকৃষ্ণ মিশনে সেই 10টি বছরে যেন ফিরিয়ে দিল। রয়েছেন বিশ্বনাথ বন্ধু। অরূপ মণ্ডল লিখছেন, আজ পত্রালির সন্ধ্যা আসরে পত্রের সমাহার, পাঠের গুণেই দাগ কেটে যায় অন্তরে বারবার। বাহ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী ঝর্ণা দত্তের চিঠি পড়ার গুণে আরও মন কাড়ল। বিশ্বনাথ বন্ধু লিখছেন, উপস্থিত হয়েছি, সকলকে অনেক শুভেচ্ছা। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, খুবই ভালো লাগলো ঝর্ণা দিদিভাইয়ের চিঠি, সঙ্গে রয়েছেন অভিনন্দন গোস্বামী। তানজিলাল কাকু লিখছেন, কেয়া পড়ে কিছু চিঠি, চঞ্চল পড়ে কিছু, বিদিশাও ছুটে চলে চিঠির পিছু পিছু। চিঠির পাহাড় আজকে আছে জংশনের এই ঘরে, ঝর্ণা দত্তের চিঠিখানি পৌঁছে মনের দৌড়ে। আচ্ছা, অবশ্যই ঝর্ণা পিসি এর উত্তর দেবেন। বিশ্বনাথ বন্ধু লিখছেন, সুন্দরে লিখেছেন মুকুল রঞ্জন দা, অভিনন্দন। রীতা চ্যাটার্জি লিখছেন, খুব সুন্দর। রানী ভবানী মিশ্র লিখছেন, মুকুলবাবুর চিঠি হৃদয় ছুঁয়ে গেল। আলপনা চ্যাটার্জি লিখছেন, মুকুলবাবু খুব সুন্দর লিখেছেন। কাশীনাথ মণ্ডল লিখছেন, মুকুল রঞ্জন দাদাভাই খুব সুন্দর লিখেছেন। তানজিলাল সিদ্দিকীও জানিয়েছেন, মুকুলবাবুর জন্য বুক ভরা ভালোবাসা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলছেন, চিঠি শেষ হয়, কানে বাজতে থাকে নিয়াজ, তুই কোথায় গেলি, এমন চিঠি শুনবো বলেই তো বসি। এরপর রুমা গুহ ঠাকুরতা আর ক্যালকাটা ইয়ৎকয়ারের যুগলবন্দি। ধন্যবাদ শ্রী মুকুল রঞ্জন চক্রবর্তীকে। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, উপস্থিত হয়েছি, সবাইকে শুভেচ্ছা। শিহরি জানা লিখছেন, চিঠির ভাবধারার সঙ্গে বেশ মানানসই গানের নির্বাচন খুব সুন্দর। কৃষ্ণাচন্দ্র দিদি লিখছেন, এইমাত্র এলাম। আশিস চক্রবর্তী লিখছেন, শ্রদ্ধেয় মুকুল রঞ্জন চক্রবর্তীকে ধন্যবাদ জানাই অসাধারণ চিঠি লেখার জন্য, মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম। সঙ্গে আছেন লক্ষণ দাস ঠাকুরা। অনেক বন্ধু সঙ্গে আছেন। বন্ধুরা, কমেন্ট যেখান থেকে করছেন তার বাম দিকে শেয়ার অপশান আছে, অনুগ্রহ করে শেয়ার করবেন পত্রালিকে দীর্ঘজীবী করার জন্য এবং আরও অনেক দূরে পৌঁছে দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরবর্তী চিঠিতে। পরবর্তী চিঠি লিখেছেন গোপা সরকার, E1 53B, কোকোভেন কলোনি, দুর্গাপুর 02, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। সুজনেশু পত্রালি, পথ নির্বাচন করা সত্যি খুব কঠিন। প্রকারভেদে পথের আকার অনেক, আঁকা পথ, বাঁকা পথ, ঋজুপথ, সোজাপথ, জলপথ, স্থলপথ। সর্বশ্রেষ্ঠ পথ হলো জীবনপথ। জীবনপথে হেঁটে চলি আমি আমার মতো, চলতে চলতে আবিষ্কার করি আঁকা বাঁকা কত পথ। জীবনপথের বাঁকগুলোতে উপভোগ করে কত সৌন্দর্য। অবাক হয়ে দেখি আর বিস্মিত হয়ে ভাবি কত রকমের জীবন হেঁটে চলেছে এই জীবন পথে। ফেলে আসা জীবনের পথটুকু গত হয়ে যায় কখন, আবার পা রাখি নতুন পথের বাঁকে। সেখানেও ছড়িয়ে আছে হাসি কান্না আর সৌন্দর্যের অপার বিস্তৃতি। চলার পথে সৌন্দর্য মাখা সুখটুকু নিয়ে যেমন প্রাণ খুলে হাসি,
আবার তেমনি জীবনের কষ্টগুলোকে পথের খাঁজে খাঁজে জমিয়ে বৃষ্টির ধারার মতো চোখ দিয়ে বইতে থাকে। চলার পথে পৃথিবীর যত মোহ মায়া আমায় বাঁধতে থাকে। ক্ষণিকের জন্য জীবনের বাঁকে থামতে চাই, কিন্তু পারি না। জীবন পথের টানে আবার চলতে থাকি অবিরত। হাজারো মানুষের ভিড়ে পথটা সরগরম। চলতে চলতে এসে যাই জীবনের শেষ পথের বাঁকে। বড় ক্লান্ত লাগে তখন। জানি না কবে শেষ হবে এই পথ চলা, কবে মিলবে শেষ পথের সন্ধান। আমি আশায় আশায় পথ চলি। শেষ তো নেই পথের, চিঠির ইতি এই পর্যন্ত। ভালো থেকো, সুজনে সুপত্রালী। লিখেছিলেন গোপা সরকার। E1 53B কোক ওভেন কলোনি, দুর্গাপুর 02 পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। মিষ্টি বৃষ্টি স্নাতপত্রালী, এবারের বিষয় নির্বাচনে বেশ অভিনবত্ব বজায় রেখেছ। পথ, এই দুটো অক্ষরের মহিমা অপার, একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুগলবন্দির মতো জড়িয়ে আছে। এই পথকে কেন্দ্র করে কত শত সাতকাহনে ভরা মণি মানিক খচিত ইতিহাস, শত রূপে রূপান্বিতা, রূপমাধুরীর ঐতিহ্যে ঢাকা রূপকথার জপমালা যেন। শোভনা রাগুত স্বরে বলে, মিনসের মনে হয় পুলক জেগেছে মনে। বাথরুম থেকে বিকাশবাবুর উদাত্ত কণ্ঠে আবেগ ভরা ভরাট গলায় গান ভেসে আসছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বলি, বাজার থেকে এসেই বাথরুমে স্নান করতে ঢুকে গান। শোভনার চড়া গলা। বাজারে গিয়ে কোনো সুন্দরী বৌদির প্রেমে পড়েছ নাকি গো? সপ্তপদীর উত্তম সুচিত্রা হয়ে বাথরুম ফাটিয়ে ফেলছো একবারে। কচুর শাক খেতে আমি ভালোবাসি বলে এনেছো ঠিক আছে, কিন্তু রাঁধবো কি দিয়ে শুনি? ইলিশ মাছ তো একটা ছোট হলেও দেখে আনতে পারতে। মাসের শেষ, ইলিশ মাছ মনে করিও না আর। গানটা মনের আনন্দে গাইছিলাম। শোভনা গলার স্বর সপ্তমে ছাড়িয়ে বলে, কাল থেকে তোমার বাজারে যাওয়া বন্ধ। আমি যাব আর তুমি ঘরের কাজ করবে। আমিও বাজারে উত্তম কুমার খুঁজে নেব। হ্যাঁ, ঘরে এসে মোটর সাইকেলে চলার মতন করে গাইব, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আহা, আমার জীবনটাই তো পাল্টে যাবে গো। হার্দিক নমস্কারান্তে চিঠি পাঠিয়েছিলেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি এবারের চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। পথের সাথী পত্রালী। পথ এঁকে বেঁকে দূর দূরান্তে যায়। জীবনের পথ মসৃণ নয়,
সবার পথ সমান নয়। কবি বলেছেন, আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে। মহিম বাল্য অবস্থায় পিতাকে হারিয়ে অভাবের তাড়নায় পথভ্রষ্ট হয়ে চুরি, লুটপাট ও ছিনতাইবাজ হয়ে বহু উৎকণ্ঠা ও অশান্তিতে দিন যাপন করে। জীবনে শুধুই পাওয়ার জন্য সে সব রকমভাবে অনুশাসনহীন। কোনো ভালোবাসা, আদর, প্রেম ও সহানুভূতি বিবর্জিত এক মানুষ। একদিন মহিম ছিনতাই করে এসে বসেছে। হঠাৎ হঠাৎ শুনতে পেল একটি মেয়ে অঝরে কেঁদেই যাচ্ছে। এ যাত্রায় তার মাকে বাঁচানো সম্ভব হবে না। ঘরের যাবতীয় জিনিস বিক্রি করা টাকাটা চুরি হয়ে গেছে। মেয়েটি কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পড়েছে। তার মা বাঁচবে কিনা সে জানে না। মহিম এই দৃশ্য দেখল এবং অনুভব করলো টাকার থেকে অনেক বেশি টান মায়ের প্রতি। মহিম অসহায়ভাবে মিঠুকে টাকাটা ফেরত দিল এবং বলল, ওই টাকাটা সে উদ্ধার করেছে। মিঠু ভীষণভাবে বল পেল। মায়ের চিকিৎসার টাকা চলে এসেছে। সে তখন মহিমকে সাথে নিয়ে চিকিৎসার দেখভাল করতে লাগলো। এক অজানা অনুভূতি মিঠু ও মহিমের মধ্যে সৃষ্টি হলো। সন্ধেবেলায় পাশের রাধা মাধব মন্দিরে কীর্তন শুনে মনের গ্লানি ও কলুষতা দূর করে পরম প্রাপ্তির আশায় উপস্থিত হয়। হঠাৎ মন্দিরে ধ্বনিত হয়, আমি অন্ধকারের যাত্রী, আলোর পথ দেখাও। মহিম সামান্য ভালোবাসা পেয়ে আলোর পথযাত্রী হয়ে যায়। আমরাও যদি একজনকেও অন্ধকার থেকে আলোর পথে আনতে পারি, তবে সমাজের পথ আরো সুগম হবে। পথ সবার সুন্দর ও মসৃণ হোক, এই আশায় রইলাম। চিঠিটি পাঠিয়েছিলেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। চিঠি লিখেছেন শ্রী সৌমিত্র ভৌমিক, গ্রাম আনন্দপুর, পোস্ট ময়না, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721629 থেকে। বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন, নিজের সোনালী স্বপ্নগুলো সার্থক করতে বা পূরণ করতে সুনির্দিষ্ট পথেই এগোতে হয়। তা না হলে স্বপ্ন দেখাই শুধু সার হবে, সফলতা আসবে না। সফলতার পথ কখনোই মসৃণ হয় না। অধিকাংশের ক্ষেত্রেই সে পথ হয় কণ্টকাকীর্ণ, আঁকাবাঁকা, চড়াই উতরাই। স্বপ্ন দেখলেই হয় না, তা সাকার করতে মনে জোর, দৃঢ়তা আর সংকল্প লাগে। তাহলেই স্বপ্ন সফল হয়। পথ যতই ভঙ্গুর ও অমসৃণ হোক না কেন, সাফল্য একদিন না একদিন আসতে বাধ্য। আশানুরূপ বা তুল্যমূল্য সফলতা না পেলে জীবনে আমি অসফল, আমার দ্বারা কিছু হবে না এমন ভেবে ভেঙে পড়া, মন খারাপ করা ঠিক নয়। আরেকটি কথা, যে পথে আছাড় খাবে, পড়ে যাবে, সেই পথ, সেই রাস্তা ধরে আবার দাঁড়াতে হবে, হাঁটতে হবে। দু একবার ব্যর্থ হয়ে হাল ছাড়লে চলবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাকে অতিক্রম করে অন্যেরা তাদের সঠিক গন্তব্যে পৌঁছে যাবে, আর আপনি দাঁড়িয়ে থেকে সংকল্পচ্যুত হয়ে অন্যের সফলতা দেখে নিজের মধ্যে হিংসা ও হীনমন্যতা পোষণ করলে তা ক্ষতিকারক হয়। একজন সফল ব্যক্তির কাছে তার সফলতার চাবিকাঠির রহস্য না জেনে আমরা অধিকাংশরা অসফল ব্যক্তির কাছে পরামর্শ নিই। তাই দূর থেকে এভারেস্ট দেখে, ইংলিশ চ্যানেল দেখেই ভয় পেয়ে যাই। অভিযান শুরু করাই আর হয়ে ওঠে না, হাজারো অজুহাত দিয়ে মুষড়ে পড়ি। তাই লক্ষ্যে স্থির থেকে ক্ষমতা ও যোগ্যতা অনুযায়ী সঠিক পথ নিজেকেই নির্বাচন করতে হবে, আকাশ কুসুম বা অলিক কিছু না ভেবে। তাহলে সাফল্য আসবেই আসবে। লিখেছিলেন শ্রী সৌমিত্র ভৌমিক, গ্রাম আনন্দপুর, পোস্ট ময়না, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721629 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন বিকাশ সরকার,
ঘূর্ণি ঘরামিপাড়া দ্বিতীয় লেন, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। প্রিয় পত্রালী, রামকৃষ্ণের মত যত মত তত পথ, অর্থাৎ মানুষের ভিন্নতায় পথ ও ভিন্ন ধর্মী হয়ে থাকে। সম্প্রতি নদিয়ার কৃষ্ণনগরে ঘটিত এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে পথের বহুমাত্রিকতার হদিশ মিলল। সদ্য 18 ছুঁই ছুঁই যৌবনের পথে ডানা মেলা কিশোরী আজন্ম চেনা পথে বাড়ি ফিরছিল টিউশনি পড়ে, অথচ সেই পথের ধারেই বিপদ ওঁত পেতে বসে আছে এমনটা সে স্বপ্নেও ভাবেনি। সান্ধ্যকালীন অস্পষ্ট আলোর ফাঁকা রাস্তার মোড়, 26 বছর বয়সী যুবার হাতে অ্যাসিড, অতর্কিত হামলা। কিশোরীর মাথা বেয়ে অ্যাসিড শরীরে নামে, নিমেষেই কিশোরীর জীবন পথ আঁধারে ঢোকে। নষ্ট চোখ, বিকৃত মুখ, ক্ষতবিক্ষত শরীর, হাসপাতালের পথচক্রের সওয়ারি। অপরদিকে সেই বিপথগামী পুরুষ আপন বৃত্তের সমস্ত পথকে রুদ্ধ করে এখন গারদবাসী। প্রসঙ্গক্রমে ঘটনার আকস্মিকতায় কেউ বা স্বীয় ঐতিহ্যে অবহেলা, মূল্যবোধের পাঠে অনীহা এবং ভোগবাদী জীবন দর্শনকে বিকৃত মানসিকতার উৎসরূপে আখ্যায়িত করেন। মেয়েদের চলন বলন, বেশভূষার সমালোচনায় নির্যাতিতাকেই দোষী ঠাউরায়। কেউ বা শাস্তির প্রসঙ্গে আসামির প্রতি নমনীয় পথমার্গের উত্থাপন করে। কিশোরী উপেক্ষিতাই থাকে, অথচ সুপ্রিম কোর্টের কঠোর অ্যাসিড আইনকে তর্জনী দেখিয়ে অবৈধভাবে অ্যাসিড বিক্রির মৌরসি পাট্টা চলে কোন পথে? সে পথের হদিশ কি প্রশাসনিক বৃত্তের বাইরে? প্রশ্নগুলোর সুলুক সন্ধানে আধিকারিকরা কি উপযুক্ত পথ নির্দেশিকার নকশা রচনা করবেন না? দায়িত্ব কর্তব্যের দৃঢ় পথে চলে প্রশাসনকেই ভরসা দিতে হবে উক্ত ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনাকে নির্মূল করে। আবার মানুষ সত্য সুন্দরের পথে হাঁটবে, খুলবে সামাজিক বিশুদ্ধতার নবদিগন্ত। লিখেছিলেন বিকাশ সরকার, ঘূর্ণি ঘরামিপাড়া দ্বিতীয় লেন, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। আমাদের নতুন বন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। এবারের চিঠিটি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 711101 থেকে। প্রিয় পথচালী, জীবনে চলার পথ মসৃণ কিংবা সরল রৈখিক নয়। জীবনের পথ নানা বাধা বিঘ্ন, অনিশ্চয়তা আর বন্ধুরতায় ভরা। সুখ দুঃখ, লাভ ক্ষতি, আনন্দ বেদনা আর জয় পরাজয়ের আবর্তনে জীবন সর্বদাই স্পন্দমান এবং পরিবর্তনশীল। জীবনে সকলেই প্রতিষ্ঠিত হতে চায়, কিন্তু জীবনটা এমনই যে জীবন পথের বাঁকে একবার পড়লে উঠতে সময় লাগে। আমিও জীবন পথের বাঁকে পড়ে সাপ লুডো খেলার মতো একবার উপরে উঠেছি আর একবার সাপের মুখে পড়ে নিচে নেমেছি। ক্লাস 9 থেকে আর্থিক কারণবশত টিউশন আরম্ভ করেছি। 12 ক্লাসে উঠে ভেবেছি ডাক্তারি পড়ব। রীতিমতো জয়েন্ট এন্ট্রান্স দিয়েছি, কিন্তু সরকারি কলেজে চান্স না পাওয়ায় ম্যাথে অনার্স নিয়ে পড়তে বাধ্য হয়েছি। এখানেও জীবন পথের বাঁক গেছে ঘুরে। 3rd ইয়ারে পড়ার সময় একটি আধা সরকারি অফিসে ইন্টারভিউ দিয়ে অ্যাপ্রেন্টিসের চাকরি পাই। ফলে গ্র্যাজুয়েট হই, কিন্তু উচ্চ স্তরের শিক্ষা লাভ করতে পারি না। 5 বছর অ্যাপ্রেন্টিসে থাকার পর চূড়ান্ত পরীক্ষায় পাশ করে যথারীতি পার্মানেন্ট হই, কিন্তু 10 বছর যেতে না যেতেই বিভিন্ন কারণে ভিআরএস নিতে বাধ্য হই। জীবন পথের বাঁকে পড়ে সাপ লুডো খেলার মতো তরতর করে নিচে নেমে আসি। এবার জীবন পথের বাঁকে এসে সংসারে ডুবিয়ে দিলাম সবটুকু আমার। পত্রালী সকল বন্ধুদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। চিঠিটি পাঠিয়েছিলেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 7111
101 থেকে। জীবনে চলার পথে ভুল করেছিলাম, জীবনে চলার পথে ভুল করেছিলাম, অশ্রুমালা গেথে দামটা দিলাম, জীবনে চলার পথে ভুল করেছিলাম, জীবনে চলার পথে ভুল করেছিলাম। সত্যব্রত দত্ত লিখছেন, প্রতিটি চিঠি ভাবে ও ব্যঞ্জনায় অনন্য, পাঠের মানও বেশ উন্নত, ভালো লাগছে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, আমার লেখা যাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয়া অঞ্জলি সেনগুপ্তর কাছ থেকে আমরা সাধারণত যে রকম চিঠি পেতে অভ্যস্ত সেই চেনা ছকের বাইরে এই চিঠি খুব উপভোগ করলাম। আলপনা চ্যাটার্জি লিখছেন, অঞ্জলিদির চিঠি খুব ভালো লাগলো। বিশ্বনাথ বন্ধু লিখছেন, বাহ সুন্দর গান শুনলাম চঞ্চলের কণ্ঠে কল্যাণীদির চিঠিতে। লেখাটি এবং চঞ্চলের পাঠ খুব সুন্দর। কল্যাণীদি নয়, অঞ্জলিদি হবে, বিশ্বনাথ কাকু অঞ্জলিদির চিঠি। যাই হোক, আশিস চক্রবর্তী লিখছেন, অঞ্জলি সেনগুপ্তের চিঠিতে নতুনত্বের স্বাদ পেলাম, ভালো লাগলো ও মজাও পেলাম। অরূপ মণ্ডল লিখছেন, পথ নিয়ে কত রকমের পত্ররাজি দিচ্ছে চলেছে নানান পথ নির্দেশ, পত্রের এই মিছিল শেষ হলেও হবে না পত্রালির পথ চলা শেষ। সঙ্গে রয়েছেন প্রদীপ বাগচি, লিখেছেন সঙ্গে আছি। আশিস চক্রবর্তী লিখছেন, কৃষ্ণা চন্দ্রদির চিঠিতে অনুপ্রেরণা পেলাম। তাজিলাল সিদ্দিকী লিখছেন, মেদিনীপুরের চিঠি শুনি সোনায় মিষ্টি কেয়া, এই বর্ষায় নদীর জলে চলে শব্দ খেয়া, খেয়ায় আঁকি সোনার তরি, সাথে ঠাকুর রবি, পত্রালি আর আমি মিলে এঁকেই চলি ছবি। অসাধারণ। আজ যেন ছড়ার প্রতিযোগিতা চলছে। অরূপ মণ্ডল লিখছেন, 22শে শ্রাবণের সুরে ছন্দে স্মৃতিতে গীতিতে সেই কালোজয়ী রবীন্দ্রনাথ, কাছেতে দূরেতে মনেতে মননে কথার জাদুতে তিনিই তো দেন সাথ। আগামীকাল 22শে শ্রাবণে পত্রালির বিশেষ অনুষ্ঠানের সাথে আছি আমরা। অসংখ্য ধন্যবাদ অরূপ মণ্ডল বাবুকে। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, তাঞ্জিলাল বাবুর তাৎক্ষণিক কবিতা শুনে খুব ভালো লাগলো। বিকাশ বাগচি লিখছেন, প্রদীপ বাগচি লিখছেন, বিকাশ ভালো লিখেছে। রানী ভবানী মিশ্র লিখছেন, বিকাশবাবুর চিঠি মনকে বিকশিত করলো। প্রদীপ বাগচি লিখছেন, আলপনা মহাদয়ার চিঠি মন ছুঁয়ে গেল। পতাকাদি মাধবী বিশ্বাস লিখছেন, বিকাশ সরকারের চিঠি বেশ ভালো লেগেছে, বিকাশের আরও লেখা শুনতে চাই। সকলের চিঠিতে ভিন্ন ভিন্ন পথের কাহিনী ভীষণ ভালো লাগছে। বিশ্বনাথ বন্ধু লিখছেন, সকলের চিঠি সুন্দর। হ্যাঁ, বিশ্বনাথ কাকু লিখছেন, সরি অঞ্জলিদি কল্যাণীদি লিখে ফেলেছি। হ্যাঁ, রানী ভবানী মিশ্র লিখছেন, তাঞ্জিলালদা খুব সুন্দর করে ছোট ছোট কবিতা লেখেন, সেই জন্যই তো তিনি ছন্দের জাদুকর। আচ্ছা, রীতা চ্যাটার্জি লিখছেন, মুকুলবাবুর মাকে আমার শ্রদ্ধা জানাই। হ্যাঁ, আপনারা আছেন, ভরিয়ে তুলেছেন কমেন্টে, ছড়ায় সুরে আমাদের পত্রালির সন্ধ্যা। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, সত্যি তাঞ্জিলাল বাবুর লেখা অসাধারণ। আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। এ পক্ষের বিষয় পথ, উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর ঋতুপর্ণা। চলে যাব পরের চিঠি নিয়ে। বন্ধুরা, আগামীকাল আমাদের 22শে শ্রাবণের অনুষ্ঠান শ্রাবণের ধারার মতো সারা দিনভর এক গুচ্ছ অনুষ্ঠান রয়েছে। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে চোখ রাখবেন। 22শে শ্রাবণে নৃত্য পরিবেশনে, গানে, কবিতায়, কথায়, নাটকের মাধ্যমে আমরা কবি তর্পণ অনুষ্ঠান আয়োজন করেছি। সঙ্গে থাকবেন বন্ধুরা, শেয়ার করবেন আমাদের প্রতিটি অনুষ্ঠান। চলে যাচ্ছি পরবর্তী চিঠিতে। পরবর্তী চিঠি লিখেছেন রীতা চট্টোপাধ্যায়।
7 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। কখনো কবির কাছে পথ বেঁধে দেয় বন্ধনহীন গ্রন্থি। ব্যর্থ প্রেমিকও আবার পথ হারাবে বলেই পথে নামে। কিন্তু জীবনে চলার পথে কত যে খানাখন্দ, চড়াই উতরাই পেরোতে হয়, তার হিসাব মেলা ভার। মধ্যবিত্ত পরিবারে 5 ভাই ও 2 বোনের মধ্যে আমিই বড়। বাবার রোজগারে সংসার চলে। সেই সকালবেলা বাবা ট্রেন ধরতেন, ফিরতে রাত হয়ে যেত। ছোটবেলা থেকেই ভাবতাম বড় হয়ে চাকরি করে বাবাকে সাহায্য করব, ছোট ভাই বোনদের মানুষ করব। চলার পথে বাধা এলো যখন আমি 2য় বর্ষের ছাত্রী। বাবার কঠিন অসুখ হলো। ডাক্তারবাবু বললেন, বাবা যাতায়াত করলে সেরে ওঠা মুশকিল। অগত্যা অফিসের কাছাকাছি বাসা নিতে হলো। মাঝপথে কলেজ পরিবর্তনে অসুবিধা হলো। তখন আমি কটা মাস কাকার বাড়ি আর কটা মাস মামার বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে গেলাম। বিজ্ঞানে স্নাতক হলাম। শিক্ষিকার পদে চাকরির জন্য চেষ্টা করতে লাগলাম। চাকরি পেলাম, কিন্তু সে পথ মসৃণ ছিল না। অনেক লড়াই করতে হয়েছে। শ্বশুরবাড়িতেও চাকরি রাখার জন্য লড়াই করতে হয়েছে। আমার স্বামী মহৎ হৃদয়, উদারচেতা, সহানুভূতি সম্পন্ন মানুষ ছিলেন এবং আমার চলার পথে সকল সময় আমার পাশে থেকেছেন। আজ আমি অবসরপ্রাপ্ত শিক্ষিকা, ভাই বোনেরা প্রতিষ্ঠিত। ভেবেছিলাম পথ চলা শেষ হলো, বাকি জীবনটা নাতি নাতনিদের নিয়ে আর বই পড়া ও লেখালেখির মধ্যে কাটিয়ে দেব। কিন্তু পারলাম না। ভয়াবহ করোনা পরিস্থিতিতে পাড়ার কিছু তরুণ সমাজসেবী ছেলে মেয়েদের সঙ্গে করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারের জন্য আমি আবার নতুন করে পথ চলতে শুরু করলাম। লিখেছিলেন রীতা চট্টোপাধ্যায়। 7 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু হীরালাল ঘোষ, গ্রাম খাগ বৈকুণ্ঠপুর, ডাকঘর পাঁচাল, জেলা বাঁকুড়া, সূচক 722157 থেকে। প্রিয় পত্রালি, তুমি পথের কথা জানতে চেয়েছ। প্রকৃতির উঠোনে কতই না পথের ছড়াছড়ি, আকাশ, জল ও স্থলপথ। জীবন জীবিকায় আমাদের নিত্য যাওয়া আসা। আর এক পথ, সে অদৃশ্য, যাকে বলে বিবেক। আমরা যখন অনৈতিক কোনো কাজে লিপ্ত হই, বিবেক বাধা দেয়। সে বাধা মানলে মঙ্গল, না মানলে অশুভ ফল প্রদান করে। এমন কতই না ছবি ইতিহাসের পাতায় পাতায়। যেমন সব কথা কথা নয়, তেমন সব পথ পথ নয়। ছলবেশী বক বনবাসকালে ধর্মরাজকে প্রশ্ন করেছিলেন, পথ কাকে কয়? উত্তরে মহাজনদের দেখানো পথই শ্রেয় বলেছেন যুধিষ্ঠির। বর্তমান সময়ে কুয়াশার বৃত্তে বন্দি জীবন জীবিকা ও সমাজ। ভয় শঙ্কায় কাটে প্রতিটি প্রহর। আমাদের কোথাও যেন ভুল হচ্ছে। সে ভুল হয়তো অনিচ্ছাকৃত নয়। ফলত আমরাই ডেকে আনছি দুঃসময়। আমরা যদি অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করি, সেই হবে সুপথ। যে পথে আমাদের জয়, সে পথে ন্যায় সত্য সুন্দরের জয়গান চরিত্রে হতে পারে মহান। তাহলে বিশ্বে সবাই সুখী পরিবার, যেখানে থাকবে না লোভ, হিংসা, কপটতা। আমরা মানুষ, প্রকৃতির সেরা জীব। আমরাই পারি সুপথে, সুসমন্বয়ে পথ দেখাতে। ভাবি প্রজন্ম সেই স্বচ্ছ সাবলীল সুচ্ছন্দময় রূপ দেখে বলবে, বাহ কি সুন্দর। পথ বাধা দেয় না। আলো জল বাতাসের মতো সমানাধিকার তার। সে পথ যদি দূষণে দূষণে ভরিয়ে দিই, পথের কিচ্ছু আসে যায় না। আমরাই বাধার সম্মুখীন হই।
তা কি আমরা কেউ চাই? চাই না বলেই মনের আয়নায় যে অদৃশ্য পথকে সুছন্দময় রাখার অঙ্গীকারে বলি, সুপথ সবার মনে দাও, আত্মতত্ত্ব প্রজ্ঞার আলো, হোক মানবতার জয়। পাঠিয়েছিলেন হীরালাল ঘোষ, গ্রাম খাগ বৈকুণ্ঠপুর, ডাকঘর পাঁচাল, জেলা বাঁকুড়া, সূচক 722157 থেকে। আমাদের নতুন বন্ধু, আপনাকে রেডিও জংশনে স্বাগত জানাই। এবারের চিঠিটি পাঠিয়েছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। প্রিয় মেঘচ্ছায়া পত্রালী, পথিক ভাবনা দুই বন্ধু, আরেক বন্ধু পথ, যে উভয়কে নিয়ে যায়। এই পথের কত না সামঞ্জস্যপূর্ণ নাম: মেঠোপথ, আলপথ, রাজপথ, জলপথ, আকাশপথ, আরো কত কি। শহরে রয়েছে মনীষীদের নামে রোড, স্ট্রিট, লেন, বাইলেন প্রভৃতি। আবার দেখো, দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার, কি চাঁদে কি গ্রহ থেকে গ্রহান্তরে যাওয়ার পথ অতীব দুর্লঙ্ঘ। বিজ্ঞানের দৌলতে আধুনিক মানুষ সে পথের হাল হকিকত কিন্তু জেনেছে। একটা কথা স্বীকার করতে হয়, ভরা বরষণে পথের শোচনীয় অবস্থা। আকাশ ভাঙা বৃষ্টিতে পথঘাট, মাঠ সব যখন জল থুই থুই, খানাখন্দগুলি বড় পীড়া দেয়। জলযন্ত্রণায় জনজীবন স্তব্ধ। আবার ভুলে যাই যখন ঝলমলে রোদ ওঠে। বন্ধু, পথই জীবনের গতি। সে আনন্দযাত্রা হোক বা রোমাঞ্চের যাত্রাপথ হোক। সেই যে বিখ্যাত গানের কলি, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আবার দুর্ভাগ্যবশত মানুষ যখন হতাশাগ্রস্ত, কবির ভাষায়, পথের শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে? এত কামনা, এত সাধনা কোথায় মেশে? তাই গতিময় জীবনের কাছে পথ অবিচ্ছেদ্য অংশ। শেষে বলি, প্রায় সকল পথের লম্বা চওড়ার পরিমাপ আমাদের অমাপা নয়। তবে বুঝে উঠতে পারি না, জন্ম থেকে মৃত্যু যেখানে জীবনের চলার পথ শেষ, সেই পথের আগাম মাপজোপ। গন্তব্য শেষে হিসেব কষা হয় বাস্তবের চলার পথ কতটা মসৃণ, কতটা অমসৃণ ছিল। বন্ধু, শূন্য হাতে ফেরা গতায়ুর তাতে কি বলতে পারো? বর্ষার স্ফটিক জল শুভেচ্ছান্তে নমস্কার। চিঠিটি পাঠিয়েছিলেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। পরবর্তী চিঠি লিখেছেন কবিতা রায় দাশগুপ্ত, 56 ও 57 এক নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া 2, সূচক 711102 থেকে। প্রিয় পত্রালী, পথ শব্দটি শুনলেই মনটা কেমন উদাস হয়ে যায়। কবিগুরুর পথ নিয়ে কত কবিতা, কত গল্প। সেই পায়ে পথ চলা, গ্রামের লালমাটির পথ, নদীর পাড় দিয়ে পথ, কখনো সুগম, কখনো বা দুর্গম, সব পথ। সৌভাগ্য হয়েছে নানা রকম পথ চলার অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার। যে পথ হাঁটে সেই তো পথিক, কিন্তু পথ হাঁটার আনন্দ তো সবাই উপভোগ করে না। গন্তব্যে যেতে হয়তো বাধ্য হই, কিন্তু হাঁটার আনন্দ কজন পাই? একমাত্র ভ্রমণ পিপাসুরই পথ চলাতে আনন্দ। বিশেষ করে খুব দুর্গম পথ বেয়ে যখন কাঙ্ক্ষিত সেই বস্তুর সন্ধান মেলে, তখন যে অপরিসীম আনন্দ দুর্লভ প্রাপ্তিতে মন ভরে যায়, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যেমন গঙ্গোত্রী পৌঁছে অথবা বদ্রীনাথের মানাগাঁও থেকে সরস্বতীর উৎসপথ দেখে অভিভূত হয়ে পথকষ্ট ভুলে যাওয়া। স্বদেশে বিদেশে এরকম অভিজ্ঞতা হয়েছে অনেক। তাই ধার করে বলি,
পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। পথ পথই, যার শেষ নেই। অসংখ্য ধন্যবাদ ও পত্রালীর সমস্ত বন্ধুকে নমস্কার জানিয়ে শেষ করেছেন কবিতা রায় দাশগুপ্ত। 56 ও 57 1 নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া 2, সূচক 711102 থেকে। চিঠি লিখেছেন রতন কুমার নাথ, দীনবন্ধু মিত্র লেন, ষষ্ঠীতলা, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় পত্রালী, পথের কথা লিখতে বলেছ বন্ধু। আমার তো একটাই পথ, যেই পথ আমার গ্রামের বাড়ির সামনে দিয়ে চলে গিয়েছে স্কুলের দিকে। তারপর স্কুলের পাশ দিয়ে মাঠ পেরিয়ে অনেক দূর। ওই পথ দিয়েই তো বাবার হাত ধরে প্রথম স্কুল যাওয়া, আবার কালি মেখে বই বগলে বাড়ি ফেরা। ওই পথ দিয়েই কতবার নতুন ক্লাসে ওঠার রেজাল্ট আনতে যাওয়া। একদিন উচ্চ মাধ্যমিক পাশ করে ওই পথ দিয়েই ফিরে এলাম, বাবা মা খুশি। কিন্তু যখন জানলাম আমার কলেজে ভর্তি হওয়া হবে না, হঠাৎই ওই পথটা দুস্তর বন্ধুর হয়ে গেল। আসলে কলেজে পড়াবার সামর্থ্য তো সকলের বাবাদের থাকে না আমাদের দেশে। তবে একদিন প্রাইভেটে বিএ পরীক্ষার প্রস্তুতি নিয়ে কজন বন্ধু মিলে ওই পথ দিয়েই চলে গিয়েছিলাম কলেজের দিকে। তারপর একদিন শংসাপত্র হাতে ফিরে আসা ওই একই পথে। এরপর আমার বেকার সত্তার ওই পথ দিয়ে বহুবার যাওয়া আসার ইতিহাস আঁকা আছে প্রতিটি ধূলিকণায়। আবার একদিন জানো, ওই পথ ধরেই ছোট্ট একটা বেডিং নিয়ে পৌঁছে গেলাম কোচবিহারে। সেই 1978-এর এক শীতের সকালে আমার প্রথম চাকরিস্থলে। আজ ওই পথ আমায় ডাকে, যার বাঁকে বাঁকে আজও দাঁড়িয়ে আছে আমার নানা বয়সের জীবন্ত জলছবি। কোথাও কান্না, কোথাও হাসি। আজও আমি ওই পথের ধুলোর গন্ধ পাই, আবিষ্ট হই। তাই মাঝে মাঝে বলি, আমার এই পথ চলাতেই আনন্দ। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা সহ চিঠি লিখেছিলেন রতন কুমার নাথ, দীনবন্ধু মিত্র লেন, ষষ্ঠীতলা, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। অন্ধকারের রাতের শেষে সূর্য কেন উঠল না? অন্ধকারের রাতের শেষে সূর্য কেন উঠল না? ভোরের পাখি ঘুম ভাঙাতে আমায় কেন যে ডাকলো না? অন্ধকারে এবারের চিঠিটি পাঠিয়েছেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, আমরা সবাই জীবন পথের পথিক। জীবনে চলার পথে সুখ দুঃখ নানা বাধাকে উপেক্ষা করে শেষে গন্তব্যে পৌঁছানো যায়। জীবন বাঁকে কত চড়াই উতরাই পথ অতিক্রম করতে হয়, তবেই সফল হয় যদি তার মধ্যে নিষ্ঠা, সাহস, সংযম ও শৃঙ্খলাবোধ থাকে। তবে এর জন্য শিক্ষার দরকার। আমার বাস্তব জীবনের এক কাহিনী তোমার সম্মুখে তুলে ধরছি। আমার জীবন বাঁকে কত কষ্ট ও দুঃখ এসেছে, কত চড়াই উতরাই অতিক্রম করে গন্তব্যে পৌঁছেছি। কিন্তু সেখানেও তার প্রতিদান না পেয়ে আদর্শের পথ ধরলাম। এই পথে যে চলবে সে বুঝবে সুখ শান্তি কতটা আছে। এই পথে হিংসা, বিদ্বেষ ও দোষারোপ নেই, শুধু নিষ্ঠা ও ভক্তির দরকার। আমি 1977 সাল থেকে পরম দয়ালের চরণাশ্রিতা।
সকাল সন্ধ্যা নাম ও গানে আমাকে নতুন দিশা দেখায়। তার নির্দেশানুসারে জীবন তরি চলছে। কোনোদিন দুঃখের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাবেন না। ঠাকুর বলেছেন, নিজের জন্য কিছু চেও না, সব দিয়ে দাও, দেখবে দেখবে একদিন সবই তোমার হয়ে যাচ্ছে। তিনি এত করুণাময় যে না চাইতেই অযাচিতভাবে ভক্তের মনস্কামনা পূর্ণ করে। এই পথে থেকে আমি কত যে আকস্মাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি তা বলা বাহুল্য। আমাকে ভালোবাসার ও অহিংসার আলো দেখিয়েছেন, ন্যায় ও অন্যায়ের বিভাজন শিখিয়েছেন। শত কষ্টতেও শান্তির জলে স্নাত হয়ে এক অসীম আনন্দের পথিক হয়ে এ পথে হাঁটছি। পরিশেষে পত্রালি তোমাকে বলি, এ পথের সন্ধান পেয়েছি সত্যের। এটাই মানব জীবনের শ্রেষ্ঠ পথ। চিঠিটি পাঠিয়েছিলেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। চিঠি লিখেছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। পথ সন্ধানী পত্রালি। পথ তার বিশাল ব্যাপ্তি, নেই কোনো সীমা পরিসীমা। পথ আমাদিগকে দূরে, বহু দূরে নিয়ে যায়। কত অনাদিকাল থেকেই পথের এই চপলতা। কবিগুরু লিখলেন, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমার ভীষণ ভীষণ নেশা পথকে সঙ্গী করে দূরে, বহু দূরে চলে যাই। গেছিও বারবার। এই চলমান অতিমারিতে প্রায় 2 বৎসর পথের চরণ চিহ্ন ছোঁয়া হলো না। পত্রালি, তোমায় জানাই, এই পথ বেয়েই আমি সুদূর দক্ষিণের দেবতার রাজ্য কেরালা গিয়েছিলাম প্রাকৃতিক নৈসর্গিক মুন্নার্তে। অপরূপ লোভনীয় সেই দৃশ্য। পাহাড়ের কোলে সুন্দর মনোমুগ্ধকর চা বাগান। সেখানে ঘুরে বেরিয়ে নানা রকম ফুল, ফল ও ভেষজ উদ্ভিদের সমাহার। প্রকৃতি আমাদিগকে পরম মোহময় বাঁধনে বেঁধে রেখে দিতে চায়। পথ বেয়ে ওঠা এক অপূর্ব অনুভূতি। বিকেলের অস্তগামী সূর্যের রঙিন আভায় চারিদিক উদ্ভাসিত। মনে হিল্লোলিত হচ্ছে ভরা সৌন্দর্যের নান্দনিক জোয়ার। কত না সুন্দর সুন্দর পাখি শীষ দিতে দিতে বলে যায়, আমরাও প্রকৃতির সন্তান। তোমরা এই সুন্দর বসুন্ধরার যত্ন নিও প্রকৃতির মনোরম শোভাকে। প্রকৃতি থেকে বিভিন্ন রসদ সংগ্রহ করো, তবে ভালোবেসে। বিভিন্ন রকমের গুল্ম লতা বলছে, হে মানব জীবন, চির আয়ুষ্মতী হও। কিন্তু হায়, আমরা অধিকাংশ মানুষই প্রকৃতি থেকে নেব আর কিছুই দেব না। এটা তো হতে পারে না। তাই প্রকৃতিকে আরো আরো সুন্দর করার অভিপ্রায়ে সমস্ত রকম দূষণ নিয়ন্ত্রিত করতে হবে। পথ আমাদিগকে দেবতার স্থান বা মন্দির পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু আমাদের আচরণ ও ব্যবহার দেবতার সান্নিধ্য পাওয়ার জন্য সৌন্দর্যের পূজারী হওয়ার প্রয়োজন। পথকে সঙ্গী করে আমরা জীবনবোধের পাঠশালাতে সুচারুভাবে পরিবেশিত হব। মানবিক পথই হোক মনুষ্যত্ব বিকাশের শুভযাত্রা। সকলকে সুস্থ পথে থাকার জন্য আবেদন জানাই। লিখেছিলেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, পত্রালি আজ 31-এ, সরল পথে চলা। পত্রালি তো কর্মে পাগল, সরল কথা বলা। কথা বলতে বলতে আমরা 22 শ্রাবণ আঁকি। এই শ্রাবণে মেঘের খাতায় রবি ঠাকুর দেখি। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, রীতা দিদিভাইয়ের চিঠিটি শুনে খুব ভালো লাগলো। শিহরি জানা লিখছেন,
আগামীকাল শ্রাবণ ধারায় সিক্ত হবার অপেক্ষায় আছি। অবশ্যই আগামীকাল তো 22শে শ্রাবণ। শ্রাবণ ধারায় আপনাদের সিক্ত করতে দিনভর রয়েছে রেডিও জংশনের অনুষ্ঠান। আশিস চক্রবর্তী লিখছেন, প্রতিটি চিঠি অনন্য, একটি অপরটি থেকে আলাদা। মাধবী বিশ্বাস লিখছেন, অসাধারণ, মন ভরে গেল রীতা কাকিমার চিঠিতে। যুদ্ধজয়ী কাকিমা আমার প্রণাম, পাঠেও মুগ্ধ হয়েছি। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, হারাধন বাবুর চিঠি শুনে খুব ভালো লাগলো। হারাধন বাবু হবে না, ওটা হীরালাল বাবু হবে। হীরালাল বাবুর চিঠি শুনে খুব ভালো লাগলো। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, অনিতা চৌধুরী বিভিন্ন রঙে পথ আঁকলেন। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, কবিতা রায় বেশ লিখেছেন। রীতা চ্যাটার্জি দিদি লিখছেন, রাজনারায়ণবাবু ও বরুণবাবুকে সঙ্গে পতাকাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পতাকাদি লিখছেন, চলো আমরা নতুন পথে হাঁটি, তবে পথ ভরে উঠুক ইমন আর ভৈরবে। রয়েছেন মীনাক্ষী দাস। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, রতন কুমার নাথ দারুণ লিখেছেন। রয়েছেন অঞ্জলি সেনগুপ্ত। অঞ্জলি দি কিন্তু আজ চুপচাপ, দিদি কথা বলতে হবে। ঝর্ণা পিসি রয়েছেন সঙ্গে। মাধবী বিশ্বাস লিখছেন, রতন দাদার চিঠি সবসময় ভালোই, মন ভরে ওঠে দীপ্তিময় আলোয়। তাজিলাল সিদ্দিকী লিখছেন, সব চিঠি মনোমুগ্ধকর, সুন্দর বুনট। ঝর্ণা পিসি লিখছেন, এখনই এলাম, পেলাম না শুনতে কিছুই। রয়েছেন সৌমেন্দ্রনাথ জানা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, ভানুমতি মোদকের চিঠি অন্য এক পথের সন্ধান দিল। এত দেরিতে আজকে যুক্ত হয়েছে আমাদের আদরের টুনটুনি পাখি আসিয়াদি। হ্যাঁ, শিখা দাস লিখছেন, অনেক সুন্দর সব চিঠি শুনলাম, মন ভরে গেল, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। টুনটুনি পাখি লিখছেন, আজ একটু দেরি হয়ে গেল পত্রালির আসরে। দেরি তো হবেই, কারণ আগামীকালকের জন্য তো আসিয়াদি ব্যস্ত। আচ্ছা, হ্যাঁ, রয়েছে আসিয়াদির তরফ থেকেও চমক। রয়েছেন অরূপ মণ্ডল, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের অনুষ্ঠানটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ আমাদের বড় গর্বের দিন। অলিম্পিকে ভারতবর্ষের প্রথম সোনা জয় আজকের দিনে। হ্যাঁ, আগস্টের এই স্বাধীনতার মাসে আমাদের এই কৃতিত্ব গর্বিত করল সমস্ত ভারতবাসীকে। স্বাধীনতা, মুক্তি, মুক্তি আনন্দ, মুক্তি অধিকার, মুক্তি স্বপ্ন। খাঁচার বন্দি পাখি জানে না নীল আকাশের মাহাত্ম্য। গরাদবন্দি আসামি, সেও নাগরিক কোলাহল থেকে শত হস্ত দূরে। আবার বুকের খাঁচায় বন্দি যে হৃদকমল, সেও ভেসে যেতে চায় শান্ত দিঘির জলে। তবে মুক্তির স্বাদ কি কেবলই মিঠে বন্ধু, নাকি তাতেও থেকে যায় অজানা কোনো আশঙ্কা, লড়াই? আসুন, স্বাধীনতার এ মাসে আমরা লিখে ফেলি আমাদের মনের কথা। আমাদের আগামী পক্ষের বিষয় মুক্তির স্বাদ। আপনাদের কথায় আমরা জানতে চাইছি, মুক্তির স্বাদ আপনাদের কাছে কেমন? হ্যাঁ, অবশ্যই 200 শব্দের মধ্যে চিঠি লিখবেন এবং পাঠিয়ে দেবেন পত্রালির দপ্তরে। আমাদের আগামী পক্ষের বিষয় মুক্তির স্বাদ। শুনছেন জনপ্রিয় অনুষ্ঠান রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান পর্ব 31, বিষয় পথ। আগামীকাল রবিবার দিনভর আমাদের 22শে শ্রাবণের অনুষ্ঠান শ্রাবণের ধারার মতো, এবং রাত্রি 9টায় অবশ্যই পত্রালির 32তম পর্ব এবং বাকি চিঠি নিয়ে হাজির হব আমরা। আগামীকালকের পর্বটিও হবে 22শে শ্রাবণের এক বিশেষ পর্ব। আপাতত চলে যাব পরবর্তী চিঠিতে। পরের চিঠি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালি, পথ শব্দের আভিধানিক নানান অর্থ বোঝায়, যেমন রাস্তা, সড়ক,
উপায়, কৌশল ইত্যাদি। ইংরাজিতে ওয়ে শব্দের অর্থও পথ। আবার মানুষের একটা সম্পূর্ণ জীবনকে পথের সাথে তুলনা করা যায়। পথ মানে এখানে মানুষের জীবন সংগ্রাম, লড়াই, সাফল্য ও ব্যর্থতার উপাখ্যান। জীবন মানে অন্তহীন পথ চলা। এই পথ চলা দুই রকম, মানসিক ও শারীরিক। পৃথিবীতে মনুষ্য জাতি হলো একমাত্র জীব যে তার জীবনের চলার পথকে নির্দিষ্ট খাতে প্রবাহিত করতে সমর্থ হয়েছে। পথ চলায় আবার দুইটি ভাগ: এক, বৃহত্তর মানব কল্যাণের জন্য পথ চলা; দুই, ক্ষুদ্র বা সংকীর্ণ স্বার্থে পথ চলা। পথরালি। আবার পথ চলা শুরু করে পথ হারিয়ে কানাগলিতে ঢুকে পড়তে দেখেছি অনেককে ব্যক্তি সুখের আশায়, বৃহত্তর সুখ ও সমৃদ্ধি ভুলে। মান্নাদের সেই গানের কথায়, আমি কোন কথা যে বলি আর কোন পথে যে চলি, সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি। ব্যক্তিগতভাবে জীবনের অর্ধেক সময় চলার পথে নানান ঘটনার সাক্ষী হয়েছি। জীবন বাঁচানো, রক্ত দেবার পরও কপালে জোটে তিরস্কার। আবার বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়া মানুষের মুখে খাদ্য ও সাহায্য তুলে দিয়েও তাদের দুঃখ কষ্টের ভাগিদার হয়ে চলার পথে জীবনকে আরও করেছি সমৃদ্ধ। একটি কাজের জন্যে রাত দিন লড়াই, জীবন সংগ্রামের পথকে করেছে অভিজ্ঞতায় পরিপূর্ণ। জীবনের চলার পথে নানান ঘটনা মাথায় ভিড় করছে। চিঠি শেষ করব কবি সুমনের গানের কয়েকটি লাইন দিয়ে। কতটা পথ পেরোলে পরে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পরে মানুষ যায় চেনা। প্রশ্নগুলো সহজ, উত্তরটাও জানা। লিখেছিলেন গোপাল মজুমদার, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন গৌতম পতি, শালগেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। প্রিয় পত্রালী, পথের পাঁচালের কয়েকটি লাইন মনে গাঁথা হয়ে আছে। তুমি চলিয়া যাইতেছ, তুমি কিছুই জানো না পথের দুই ধারে তোমার চোখে কি পড়িতে পারে। তোমার ডাগর নবীন চোখ বিশ্বগ্রাসী ক্ষুধায় চারিদিককে গিলিতে গিলিতে চলিয়াছে। নিজের আনন্দের এই হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কারক। জন্ম মুহূর্ত থেকে পথ চলা শুরু। আঁকাবাঁকা সেই পথে কত চড়াই উতরাই, কখনো সহজ সরল মসৃণ, আবার কখনো বন্ধুর। চলতে চলতে কখনো হয়েছে আহত, রক্তাক্ত, আবার কখনো দেখেছি আমার এই পথ চলাতেই আনন্দ। 63 বছর পথ চলার পর এখন ধীর গতি, সুনিশ্চিত পদক্ষেপে, অভিজ্ঞতার ছাপ। জানি না আগত দিনে কি আছে পথের বাঁকে বাঁকে আমার আবিষ্কারের জন্য। গীতায় পরম পুরুষ শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় বলেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে কি ঘটবে তা পূর্ব নির্দিষ্ট, অর্জুন নিমিত্ত মাত্র। দীর্ঘ অভিজ্ঞতায় এ আমার উপলব্ধি। আমাদের চলার পথ পূর্ব নির্ধারিত, সেই নির্দিষ্ট পথে চলে আমি তাকে বাস্তবায়িত করছি মাত্র। ঠাকুরদার মৃত্যুর পর যৌথ সংসারের রীতি। বাবার অকাল মৃত্যুর পর মায়ের 5 ছেলে মেয়েকে নিয়ে চরম দারিদ্র্যের সাথে লড়াই। বিজ্ঞানের ছাত্র হয়েও পড়তে হলো কমার্স। তারপর অপরিচিত বিষয় গ্রন্থাগার বিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর। গ্রন্থাগারিক পদে কাটল জীবন। এসবই পূর্ব নির্ধারিত। জীবনে পেয়েছি অনেক মানুষের স্নেহ, ভালোবাসা, সাহায্য, সহানুভূতি। তেমনি স্বার্থান্বেষী মানুষের লোভ, অহংকার, হিংসা, ঈর্ষাও দেখেছি। অকারণ অপমানের যন্ত্রণায় হৃদয় রক্তাক্ত হয়েছে। অভিজ্ঞতা বলছে, চলার পথে যা দিয়েছি পেয়েছি তার শতগুণ। এখন অপেক্ষায়। পথের শেষ কোথায়
কি আছে শেষে। চিঠিটি পাঠিয়েছিলেন গৌতমপতি, শালগেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। পরের চিঠি লিখেছেন অনিন্দিতা রায় সেনগুপ্ত, আশিয়ানা সোসাইটি, শঙ্করপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় পত্রালি, বছর 10-12 আগেকার কথা। মহারাষ্ট্রের মাথেরান নামক একটি পার্বত্য অঞ্চলে ভ্রমণে গিয়েছিলাম। স্টেশনে নেমে দোকান থেকে একটি ঠান্ডা পানীয়ের বোতল কিনে হোটেলের পথে রওনা দিলাম। সেখানে যে এত লালমুখ ছোট বাঁদরের উপদ্রব জানা ছিল না। বেশ কয়েকটি বাঁদর আমার পিছু নিল। ভয় পেয়ে বোতলটি পথের মাঝে রেখেই এগিয়ে গেলাম। বাঁদরগুলো খুশি হয়ে বোতল বগলে করে নিয়ে পালালো। তারপর হোটেলে পৌঁছে একটু বিশ্রাম নিয়ে দুপুরে বেরিয়ে গেলাম, সন্ধ্যার আগে ফিরবো বলে। জঙ্গল রাস্তা, খাদ, পাহাড়ের কোলে সূর্যের ঢলে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে ফেরার পথে পথ হারিয়ে ফেললাম। সন্ধে নেমে এসেছে, চারিদিক ধোঁয়ার মতো, উঁচু নিচু জঙ্গল রাস্তা, দুদিকে খাদ, কোলে 3 বছরের কন্যা আর সাথে স্বামী। জনমানব শূন্য, বিভিন্ন ধরনের অদ্ভুত আওয়াজ, এক গা ছমছম ভুতুড়ে পরিবেশ। গোলকধাঁধার মতো একই পথে ঘুরছি, খুব ভয় পেয়ে গেলাম। হঠাৎই একটা ছেলেকে দেখতে পেলাম। তাকে সব বলাতে তার কথা মতো তার পথ অনুসরণ করতে লাগলাম। পোড়ো ভাঙা বাড়ির মধ্য দিয়ে অন্ধকার অজানা পথে চললাম জীবন হাতে নিয়ে। মনে হলো এ নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। তারপর এইভাবে কিছুটা পথ গিয়ে সে হোটেলটা দেখিয়ে দিল, আর অন্ধকার পথে চোখের নিমেষে মিলিয়ে গেল। সে কে ছিল জানি না, কিন্তু সে পথ আর তার উপকার কোনো দিন ভুলব না। লিখেছিলেন অনিন্দিতা রায় সেনগুপ্ত, আশিয়ানা সোসাইটি, শঙ্করপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন পত্রালির 31তম পর্বের মোট 21টি চিঠি। আপনাদের বাকি চিঠি নিয়ে আগামীকাল আবার আসব আমি, চঞ্চল, সাথে কিয়া আর ঋতুপর্ণাকে নিয়ে। আবারও বলি বন্ধুরা, আগামীকাল 22শে শ্রাবণ, রেডিও জংশনের বিশেষ অনুষ্ঠান শ্রাবণের ধারার মতো। হ্যাঁ, প্রথমে একবার ঘোষণা করলেও শেষে আরেকবার বলে দিই আমাদের নবনির্মিত টিম রেডিও জংশনের নাম। রেডিও জংশনের সভাপতি শ্রী তপন কুমার গোস্বামী, সহসভাপতি শ্রী সৌমেন্দ্রনাথ জানা, সম্পাদক চঞ্চল চৌধুরী, সহ সম্পাদিকা বিদিশা শেখর হাজরা, আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শ্রী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, শ্রী সঞ্জীব রাহা ও শ্রী সত্যব্রত দত্ত। আমাদের ওয়েব হ্যান্ডেলে রয়েছেন গ্রুপ অ্যাডমিন চঞ্চল চৌধুরী, গ্রুপ অ্যাডমিন বিদিশা শেখর হাজরা এবং গ্রুপ মডারেটর শ্রী পার্থ মুখার্জি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শুভরাত্রি, বলবো এবার সূর্য দেখব কাল, পত্তালিও বলবে কথা, সূর্য দেখবে লাল। হ্যাঁ, তানজিলাল কাকু আগামীকাল আমাদের প্রতিটি অনুষ্ঠানের সঙ্গে থাকবেন কাল রাত্রি 9টার পত্রালির 32তম পর্বে। আপনার রাবীন্দ্রিক ছড়ার আশায় রইলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।